বাট বন্ধু রাষ্ট্র না। আমাদের মধ্যেই বাংলাদেশি, এই ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এই গান বাজনা বেঁচে গেছে অনেক বছর, 16-17 বছর হাসিনা রেজিমের। বাট বাট আমরা যদি সেই 71 থেকে আজ পর্যন্ত এই 55 বছরে আমরা হিসাব করে দেখি, তাহলে ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না। এটা কেউ হয়তো, যারা ওই পারের দালাল, তারা হয়তো মানবে না। বাট সবকিছু নিয়ে যদি বিচার করেন, ভারত কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না এবং আগামীতেও হবে না। হবে না, এর পিছনে কারণ আছে। বিকজ অফ দেয়ার অ্যাটিটিউড, তাদের হেজিমনিস্টিক অ্যাটিটিউড। তারা একা সব খাবে, কাউকে দিবে না, কোনো আইন মানে না, কোনো নিয়ম মানে না, কোনো ভদ্রতা জ্ঞান নাই। হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার এরা বিভোর হয়ে আছে, আর এরা প্রচুর মিথ্যা কথা বলে। হ্যাঁ, তো এরা কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করে না, এবং সবাইকে নিয়ে যে পথ চলবে এই মন মানসিকতা তাদের নাই। অতএব আগামীতে যে ভালো হয়ে যাবে এটা যদি কেউ বলে, তাহলে তাকে আর আমার কিছু বলার নাই। এটা লিখে রাখেন, আমি হয়তো থাকবো না। আজ থেকে 50 বছর যারা বাঁচবেন, হয়তো এনাম ভাই বাঁচতে পারেন, তারা দেখে নিন আমার এই কথা সত্য না মিথ্যা। হবে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদেরকে আমাদের স্বার্থ রক্ষা করে চলতে হবে। আমরা বাংলাদেশ কিন্তু কখনোই ভারতের প্রতি কোনো রকম মানে অশুভ আচরণ করতে যাইনি, তাদের প্রতি আঘাত দিতে যাইনি, আমরা তাদের প্রতি অসহযোগিতা দেখাই নেই, তাদেরকে অ্যাটাক করতে যাইনি। বরঞ্চ এরা 56 বছর বিভিন্ন ভাবে বাংলাদেশকে শুষে খাইছে। ওরা বলে যে স্বাধীনতায় আমাদের হেল্প করেছে, মিথ্যা কথা। ওরা ওদের স্বার্থের জন্য পাকিস্তানকে 2 টুকরা করেছে। আর আমাদের ভিতরকার তখনকার কিছু ব্যক্তি, অতি উৎসাহী ব্যক্তি, তারা লাফাইছে, এবং তাদের পরবর্তীতে এইবারে মুজিব বাহিনী বা ভারতীয় দালাল বাম কিছু সাড়ে শয়তান এপারে আছে, মোদীর সন্তান আছে। এরা শুধু ওই ভারত 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 গান গায়, মনে করে ভারত কত মহান, কত শক্তিশালী। আসলে যে ভারত একটা দুর্বল রাষ্ট্র, এটা যাদের মেধা আছে তারা বুঝবে। 20 কোটি লোকের দেশ বাংলাদেশ, আয়তনে ছোট হতে পারে, বাট একটা শক্তিশালী দেশ। কারণ এক ভাষা, এক খাদ্যাভ্যাস, এক বস্ত্র, এক জাতি, ইনট্যাক্ট একটা জাতি। আর ওদের 84টা ল্যাঙ্গুয়েজ আছে, 84টা জাতপাত আছে। তো আমরা ইনফ্যাক্ট শক্তিশালী। যারা শৌর্য বীর্যহীন লোক আমাদের দেশে, তারাই শুধু মনে করে ভারত অনেক বড়। আসলে ভারত কিচ্ছু না, ভারতকে কেয়ার করার কোনো দরকার নাই। আমাদের সাথে ভারতের বর্ডার আছে প্রায় 4100 কিলোমিটার। এর মধ্যে অধিকাংশই কাঁটাতারের বেড়া তারা দিয়েছে। কিন্তু চিন্তা করেন, আবার হিল ট্যাক্সের কাঁটাতারের বেড়া দিতে পারে, কারণ কি? ওরা তাদের স্বার্থে দেয়নি। ওদের কি শান্তি বাহিনী ঢুকাবে যে? এখন প্রতিবেশী ওরা ঠিক, কিন্তু বন্ধু না, এটা বুঝতে হবে। এই জাতিকে বুঝতে হবে, সবাইকে, দল মত ধর্ম বর্ণ সবকিছু নির্বিশেষে এটা বুঝতে হবে, মানতে হবে, পালন করতে হবে যে ভারত কখনোই আমাদের বন্ধু না এবং হবেও না। 56 বছর অনেক ইনসিডেন্ট ঘটেছে। ইভেন 18 সালের আগে 10 বছরের একটা স্ট্যাটিস্টিক্স ছিল, যেটা প্রায় 300+ তারা হত্যা করেছে। 18 থেকে এই 24 পর্যন্ত যে রেকর্ড, সেটা অলওয়েজ রাইজিং রেকর্ড, হত্যা, সীমান্তে হত্যা। 25 সালে তারা সবচেয়ে হাইয়েস্ট হত্যা করেছে, 34 জন। এটা আইন ও সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটি, এদের ডাটা অনুযায়ী দেখা গেছে যে এরা কত কি পরিমাণ মতো হত্যা করছে, আহত তো করেছে। তারপরে এই পারের সম্পদ, গরু বা চুরিদারি করে নিয়ে গেছে, অনেক কিছু করছে। আমাদেরকে সবসময় একটা বদনাম দেয় যে গরু আনতে যায় আমাদের লোক, মিথ্যা কথা। আমার দেশে গত 10 বছর যাবৎ গরু সারপ্লাস। গরু, ওখানকার গরু লাগে না, প্রয়োজন হয় না ঈদের সময় বা সারা বছর। আমাদের খামারিরা এটা যখনই মোদী বলেছে ভারত গরু যাবে না, আমাদের আলহামদুলিল্লাহ আর গরু লাগে না। কারণ এপারে 2 বছরের মধ্যেই গরু চাষাবাদ খামারিরা শুরু করেছে, এবং খুব ভালোভাবে। আলুও আমাদের লাগে না। কিন্তু আমাদের কিছু চরিত্রহীন বিজনেসম্যান আছে, যারা ওই জাস্ট বেশ পরিমাণ একটু প্রতিলোভী যারা আছে, লাভ করার জন্য ওই পার থেকে আনতে চায়।
আমার দেশে যে আলু প্রোডাকশন হয়, যে পেঁয়াজ প্রোডাকশন হয়, দরকার পড়ে না 36 লাখ পেঁয়াজ, 36 লাখ টন ইয়ারলি পেঁয়াজ প্রোডাকশন। আমাদের লাগে হচ্ছে 32 লাখের মতো। আমাদের পচে যায় 8 লাখ টনের। তো আমাদের দেশে পেঁয়াজ দিয়ে করে, শুধুমাত্র একটা সমস্যা হচ্ছে 4-5টা যদি পেঁয়াজের বড় কোল্ড স্টোরেজ থাকতো তাহলে হইতো। অনেক বছর আগে সিরাজগঞ্জে একজন ট্রাই করেছিলেন, তারপরে ভদ্রলোক মারা গেছেন, আমি জানি না। তো এটা গভর্নমেন্টকে নজর দিতে হবে যে যাতে পারে। আমাদের কিন্তু ওইবারে দরকার নাই, কিছু লাগে না আমাদের। র ম্যাটেরিয়াল যেটা ইন্ডাস্ট্রির জন্য লাগে আপনি বাইরে থেকে অন্য দেশ থেকে আনেন। ইভেন ইন্ডিয়ান কর্পোরেটের সময় দেখা গেছে যে ফ্রুটস ইন্ডিয়া থেকে আনেনি, আফগানিস্তান, পাকিস্তান ওদের কাছ থেকে ফ্রুটস এনেছে অনেক কম দামে এবং অনেক বেটার কোয়ালিটি। আমাদের দেশের কিছু মানুষের মন মানসিকতা খুব খারাপ, খুব নিচু স্তরের। এদের রক্তের মধ্যে আছে দাসত্ব বোধ, এদের রক্তের ভিতরে। আমাদেরকে মোটিভেট করতে হবে আমাদের পুরো জাতি। আমি গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে এক ভদ্র মহিলা আসছিলেন। তো উনি বলতেছিলেন ভারতের সাথে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে যায়, তাহলে ভিসার জন্য কিভাবে যাবে? এখানে অনেক দেশের কনসুলেট নাই, সার্ভিস নাই। কেন? ভারত ছাড়া কি আমরা 18 মাস প্রমাণ করেছি না যে আমরা চলতে পারি? আমাদের কোনো অসুবিধা হয়েছে? অনেক ভালো ছিলাম, দ্রব্যমূল্য সব ভালো ছিল, ঈদে কোনো সমস্যা হয়নি, সবকিছুই তো ঠিক ছিল। ঠিক নাই শুধু আমাদের মন মানসিকতা। এদের আছে টাকা প্রেম। আরে ভাই, সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য বিশ্বের অন্যান্য দেশ আছে, যাও পাকিস্তানে, যাও চায়নাতে, থাইল্যান্ড, মালয়েশিয়া, অনেক দেশ আছে। বেশি দূরে না যাও, ইউরোপে না যাও। চিকিৎসার ব্যাপারে বলি, চায়নায় চিকিৎসা সস্তা এবং এদের ট্রিটমেন্ট। এদের এই যে আমি একটা উদাহরণ দিই, হায়দার হোসেন আছে না, ওই যে আমি আইসা গিয়া ফাইসা গেলাম, খান গেছে পুরান ঢাকায়। এই ভদ্রলোক উনি তো আমেরিকাতে ট্রিটমেন্ট করিয়েছেন এবং উনি চায়নাতে করিয়েছেন। উনি বলেছেন আমার কাছে একই স্ট্যান্ডার্ড মনে হয়েছে এবং অর্ধেক কস্ট। তাহলে কেন আমার দেশের মানুষ জানে না? আমাদের দেশের জেলা উপজেলা সব জায়গায় ওই যে দালাল এজেন্ট তৈরি করে রাখছে, ভারতের ট্রিটমেন্টের জন্য যাওয়ার জন্য প্রসেস করে। ভিসা সেন্টার 8টা কেন আমার দেশে বিভিন্ন জেলাতে কেন আছে? এগুলো তো সব রয়ের অফিস, এগুলা অবিলম্বে বন্ধ করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে পুশিং, এই ভারতের শুভেন্দু বাবু মানে হিন্দুত্ববাদী, এই শুভেন্দু বাবু বিজয়ী হওয়ার পরে তার পলিটিক্যাল স্ট্যান্ড দেখানোর জন্য এবং বাংলাদেশকে কিভাবে চাপে রাখা যায়, আমাদেরকে কিভাবে মাথা নত করে রাখা যায় ভারতের প্রতি, সেই জন্য তারা আবার উৎপাত শুরু করেছে। এবং আপনি দেখবেন আবার কয়েক মাস পর হঠাৎ করে হিল ট্যাক্সে আবার কিছু একটা গ্যাঞ্জাম শুরু করে। ওদের খাইসলতি এটা। আজ পর্যন্ত 56 বছর আমি দেখলাম কোনো ভাবেই তারা আমাদের ভালো চায় না। তারা চায় না বাংলাদেশ কুইকলি ডেভেলপ করবে, অথচ আমাদের দেশ থেকে তারা কিন্তু হাইয়েস্ট রেমিটেন্স কামায়, সেকেন্ড হাইয়েস্ট রেমিটেন্স কামায়। কোত্থেকে কামায়? আমার দেশের যে প্রবাসী ভাই যারা আছে তারা যে পরিমাণ রেমিটেন্স পাঠায় তার চেয়েও 1-2 বিলিয়ন বেশি ডলার নিয়ে যায়, মোট 12-13 বিলিয়ন ডলার নিয়ে যায়। 26 লাখ অবৈধ কর্মকর্তা কর্মচারী ওদের এখানে আছে। আমাদের যে চরিত্র খারাপ ব্যবসায়ী পার্টি আছে বাংলাদেশ, আজ থেকে 25-30 বছর আগে আমি বলতাম যে ব্যবসায়ীরা আর পলিটিক্যাল হচ্ছে চরিত্র খারাপ পার্টি। অ্যাজ সাচ আমি যখন সার্ভিসে ছিলাম আই নেভার ইউজ টু ভিজিট, কখনোই না। আমার আত্মীয়ের মধ্যে থাকলেও আমি কিন্তু দেখা করি না। আমি স্ট্রেট বলতাম যে এদের কোনো চরিত্র নাই। আমাদের দেশের ব্যবসায়ীদের এবং মানে পলিটিক্যাল লোকজনের কোনো চরিত্র নাই, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। অস্বীকার কেউ করতে পারবে? আছে কোনো চরিত্র তাদের? কোনো চরিত্র নেই। দেশপ্রেম তো তাদের নাই। দেশটাকে তো ভারতের অঙ্গরাজ্য বানায় এরাই হাসিনাকে 17 বছর টিকায় রাখছে। হাসিনাকে বলে নেই যে এই অগাস্টের আগে 24-এ শেখ হাসিনার সাথে আমরা সারা জীবন থাকবো, কবর পর্যন্ত থাকবো। ব্যবসায়িক গ্রুপগুলো বলে নেই, আর ওই ব্যবসায়িক গ্রুপগুলো কিন্তু আবার এখন বিএনপির অতি প্রিয় হয়ে গেছে। তো দেখেন, পলিটিক্যাল বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, ডান বাম মধ্যে ঠ্যাং যা আছে সবগুলো একই চরিত্র। 56 বছর যাবৎ এই পলিটিক্যাল সাড়ে শয়তান গুলা জনগণকে শোষণ করে গেছে, দাস বানায় রাখছে এবং তারা নিজেরা দাস হয়েছে ভারতে। আমার 18 থেকে 20 কোটি লোকের উপর আস্থা, এক জাতি আস্থা রাখতে আমার দেশ তত্ত্বরায় সামনে বাড়তে পারে। এদের মেরুদণ্ড নাই, সূর্য বীর্যহীন লোকগুলা পলিটিক্স আসছে, 4th ক্লাস লোকগুলা পলিটিক্স আসছে। ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, যান 30-40 বছর আগে এদের ব্যাকগ্রাউন্ড কি ছিল, আমি নাম ধরে বলতে চাই না, ওয়েল ফাইন্ড যে এরা খুবই নিচু ক্লাস থেকে উঠে আসছে। যেই কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলা রিয়েল ডেমোক্রেসি প্র্যাকটিস তারা করে নাই কোনোদিন। এরা যতদিন মহিলা সাথ না হবে, কেউ
এই পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলোর চরিত্র বদলাবে, রাজনীতির যে অপসংস্কৃতি এটা দূর হবে। এবং আমি আশাবাদী আমাদের যে জুলাই যোদ্ধা প্রজন্ম, জেনজি, যাদের বয়স 40-এর নিচে, তারা এই পরিবর্তন আনতে পারবে। এবং জুলাই যুদ্ধের সাথে বেইমানি করেছে বর্তমান সরকার, বিএনপি। এখন এই যে পুশিংটা করছে, এটাকে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে, ডিপ্লোম্যাটিক্যালি এবং ফিজিক্যালি অন গ্রাউন্ড। ডিপ্লোম্যাটিক চালাচালি করতে হবে, এই ইস্যুটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে এটা কমপ্লেইন করতে হবে আইন মেনে, এবং আমাদের বিজিবিকে আরো শক্তিশালী করতে হবে। সাথে জনগণকে নিয়ে প্রতিটা বর্ডারিং উপজেলাগুলো যেগুলো আছে, জনগণকে সচেতন হতে হবে, জনগণকে সাথে নিয়ে কমিটি করে পুরো বর্ডার যেন পাহারা দেয়। এই জন্য জনগণকে নিতে হবে যে আমাদের সাফিসিয়েন্ট না বিডিআর, আমাদের দুইটা বিওপি বা মধ্যে ডিস্টেন্স হচ্ছে ধরছে সাপোজ 2 কিলোমিটার, এই 2 কিলোমিটারের মধ্যে ওদের 5টা চেকপোস্ট বা ওয়াচ টাওয়ার আছে। তো এই আমাদের যে 2 কিলোমিটার ফারাক ডিফারেন্স, মাঝখান দিয়ে ঢুকে যায় ইজিলি। সব জায়গায় তো ট্রেন একরকম না, গার্ড দিতে পারে। সো আমাদেরকে বিডিআর ব্যাটালিয়ন কমপক্ষে আরো 20টা বিডিআর ব্যাটালিয়ন রেজ করতে হবে, যাতে পুরো বর্ডার আরো ইনট্যাক্ট ভাবে গার্ড দিতে পারে। জি, ধন্যবাদ। ভারতের এই যে পশ্চিমের ঘটনাগুলো বেড়ে গেছে, সীমান্তে বিজিবি এগুলো প্রতিহত করতেছে, বাংলাদেশ সরকারের আসলে আরো কঠোর কি ভূমিকা নেওয়া প্রয়োজন মনে করেন, যেটা কূটনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কূটনৈতিক ভাবে কতটুকু এই বিষয়টা? জি, আসসালামু আলাইকুম আনামুল হক মনির ভাই এবং আমাদের অত্যন্ত আলোচক ফেরদৌস আজিজ ভাই, আপনাদেরকে ধন্যবাদ, এবং যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং দেখবেন প্রত্যেকের প্রতি ধন্যবাদ। আমি আপনার এই সরকারি পর্যায়ে সরকারি ডায়ালগ কি হওয়া উচিত, সরকারি ভূমিকা কি হওয়া উচিত, এটার আগে আমি একটু কিছু ব্যাকগ্রাউন্ড, কিছু তথ্যপাত্র বলে নিই, তারপরে আমি এর জবাবটা দিব। হোপফুলি আর আমার কথার মধ্যেই এই জবাবটা চলে আসবে ইনশাল্লাহ। ফার্স্ট এন্ড ফরমোস্ট দেখেন, পৃথিবীর কোন দেশই আপনি পাবেন না একটা আইসোলেটেড দেশ, অর্থাৎ মালদ্বীপ স্যার, আপনি পৃথিবীর কোনো দেশে আপনি পাবেন না যে, তারপর মালদ্বীপেরও যে ম্যারিটাইম বর্ডার রয়েছে, যা ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কার সাথে, পৃথিবীর কোনো দেশ পাবেন না বর্ডার ছাড়া। আপনি দেখেন ইউএস এর কথা, কানাডা, মেক্সিকো এবং ইউএস তো হচ্ছে অনেকটা রাইভাল কান্ট্রি, তাদের বর্ডার শেয়ার করে। আপনি যদি দেখেন ইটালি, ফ্রান্স, সুইজারল্যান্ডের নেইবারিং কান্ট্রি, বেলজিয়াম, ইংল্যান্ডের নেইবারিং কান্ট্রি। আপনি দেখান তো দেখি একটা, আমি আমার এই জীবদ্দশা এখনো পর্যন্ত দেখি নাই যে এই সমস্ত বর্ডার গুলোতে নিয়মিত বর্ডার কিলিং হয়, ধর্ষণ হয়, হত্যা হয় না, কখনোই না। কারণ এর একটা অন্যতম কারণ হচ্ছে তারা জানে তার অধিকারটা বুঝে নিতে পারে, তারা জানে কার কতটুকু লিমিট রয়েছে, তারা জানে কাকে কি করতে হবে, তারা বুঝে এটা। এবং তাদের মধ্যে আরেকটা, যেটা একটা দেশ অন্য দেশের উপরে এই বর্ডারে মাতবরি ডমিনেট করতে যায় না, তারা সিভিলাইজড সোসাইটি, তারা এই স্ট্যান্ডার্ডটা তারা মেনটেন করে। এবার দেখেন আমাদের দেশের যে বর্ডার সেটা হচ্ছে, বাংলাদেশের বর্ডারটা হচ্ছে প্রায় 4100 কিলোমিটার মতো বর্ডার শেয়ার করে ইন্ডিয়ার সাথে, এবং অনেক বড় সেকেন্ড লার্জেস্ট বর্ডার শেয়ারিং কান্ট্রি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ঠিক আছে, তো এটা 1971 সালের পর থেকেই কিন্তু এই যে সীমান্ত হত্যা চলছেই, এর কি কোনো শেষ হয়েছে? আপনি 2020 সাল পর্যন্ত যদি আপনি জরিপ দেখেন, 2020 সাল পর্যন্ত 1860 জনকে সীমান্তে হত্যা করা হয়েছে। আমি আরো 5 বছর যদি অ্যাড করি তাহলে এটা হবে 2000+। আচ্ছা, গত বছর যেটা আমার আজিজ ভাই অলরেডি বলেছে যে আইন ও সালিশ কেন্দ্র, তারপর হচ্ছে হিউম্যান রাইটস সোসাইটি, তাদের রিপোর্ট অনুসারে 34 জনকে হত্যা করা হয়েছে বর্ডারে। আর এই বছরের এখনো হিসাবটা আসেনি। এই হত্যাগুলোর কি কখনো সুষ্ঠু তদন্ত এবং বিচার হয়েছে? কখনোই হয়নি। সর্বোচ্চ কি হয়েছে, উভয় দেশের মধ্যে 2-1 পতাকা বৈঠক হয়েছে, 2-1 ডায়ালগ হয়েছে, ব্যাস ইট, ফিনিশ। ফেলানির লাশ কাঁটাতারে ঝুলছে, এরকম আরো বহু
ঠিক না? যে এর কিন্তু একটা কার্যকর যে ধরনের বিচার হওয়া উচিত বিটুইন দ্য কান্ট্রিজ অথবা ইন্টারন্যাশনাল লেভেলে, এইটা হয় না। আজকে আমরা যে পানির কথা বলি, ফারাক্কার কথার জন্য আমরা ইউএন লেভেলে জাতিসংঘে যেতে পারি, অথচ এই যে নিষ্প্রাণ মানুষগুলো, বর্ডার কান্ট্রি মানুষগুলোকে একের পর এক হত্যা করতেছে। আমাদের সীমান্তে প্রায় 2000-এর উপরে মানুষ হত্যা করা হলো। এটাকে আন্তর্জাতিক অঙ্গনে এটাকে নক করা হয়েছে? করা হয়নি। কেন হয় না? এটা আমার দেশের রাষ্ট্রপ্রধানরা এর ভালো জবাব দিতে পারবে, সরকার প্রধানরা ভালো জবাব দিবে। এবার আরেকটা বিষয় দেখেন, ইন্ডিয়া কি শুধু বাংলাদেশের সাথেই বর্ডার শেয়ার করে? অফকোর্স না। তারা সীমান্তে বর্ডার শেয়ার করে 6টা দেশের সাথে, চায়নার সাথে, পাকিস্তানের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে। আপনি কি কখনো দেখেছেন পাকিস্তান সীমান্তে গিয়ে গুলি করে হত্যা করছে ইন্ডিয়া? চায়না সীমান্তে সেই মুরুদ তাদের নেই, সেই মেরুদণ্ড তাদের নেই। উল্টা ওখানে উচ্চবাচ্য করতে গিয়ে তাদের লাদাখে মাইর তো খেয়েছে, 2 কিলোমিটার জায়গা ছেড়ে দিতে আসতে বাধ্য হয়েছে। দিস ইজ কল্ড দেশপ্রেম। This is called the patriotism. This is called how to you protect your country, your land. একটা লাশ পড়বে আর বিনা বিচারে, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে? নো, অফকোর্স না। সেই সাহস কিন্তু ইন্ডিয়ান নাই। শুধু কি তাই, কয়েক বছর আগে ছোট্ট দেশ নেপাল অর্থনৈতিকভাবে বাংলাদেশ থেকেও অনেকটাই অনগ্রসর, এই দেশের হাতে তারা নাকা নিচু বানিয়ে খেয়েছে। এই দেশের আর্মির কাছে ইন্ডিয়ান আর্মি দৌড়ানি খেয়েছে। দেখছেন না? এটা তো আমি ইতিহাস থেকে, এবং আপনারা সবাই দেখতেছেন। তাহলে বাংলাদেশে কি হচ্ছে? আচ্ছা, তারপর আপনি আরেকটু যদি দেখেন, যে আমি যেটা বলতেছিলাম যে মালদ্বীপের সাথে ইন্ডিয়ার আরো একটা যেটা মেরিটাইম বর্ডার যেটা শেয়ার করে, সেটা হচ্ছে ধরেন মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কার সাথে। সেখানে কি কখনো দেখছেন ইন্ডিয়াকে গিয়া মাতবরি করতে? কখনো কোনো জেলেদের নৌকাকে, ট্রলারকে ধরে নিতে দেখেছেন? অথচ আমার দেশের নদীতে আমার দেশের জেলেরা মাছ ধরতে যায়, কিন্তু অন্যায় ভাবে এসে আমাদের দেশের জেলেদেরকে ধরে নিয়ে যায়। আমি আমার রাইটটাকে বুঝে নিতে পারি না। আমি আমার ভারতীয় আধিপত্যবাদের কাছে এখনো পর্যন্ত, আজকে স্বাধীনতার 55 বছর পরে এসে আমি আমার রাইটটাকে বুঝে নিতে পারিনি। আমি আমার মাথাটাকে উঁচু করে এখনো পর্যন্ত দাঁড় করাতে পারিনি। আমি বলতেছিলাম যে 1971 সাল থেকেই এই যে কিলিং শুরু হয়েছে। আপনি দেখেন 1971 সালে যেটা আজিজ ভাই বলেছে, নামমাত্র সহায়তা, আসলে ইট ওয়াজ নট হেল্প এট অল, অ্যাসিস্ট্যান্ট এট অল। এটা ছিল তাদের একটা উপনিবেশবাদ এবং বাণিজ্যিকরণের কারণে তারা 4 ডিসেম্বর বাংলাদেশে কি সহায়তা করার জন্য আসতো। অথচ এর আগে বাংলাদেশের বহু জেলা স্বাধীনতা লাভ করেছে, কিন্তু তারা কি করলো? টার্গেটেড কিলিং শুরু করলো। সর্বপ্রথম তাদের টার্গেট কিলিং শুরু হয় ক্যাপ্টেন রুহুল আমিনকে দিয়ে। আপনি জানেন, বিমান বাহিনী, আমাদের 7 জন বীর শ্রেষ্ঠর একজন ক্যাপ্টেন রুহুল আমিনকে কারা হত্যা করেছে? ভারতীয় বিমান বাহিনী তাকে আকাশে গুলি করে ফেলে দিয়েছে। এটা সবাই ওপেন সিক্রেট, এভরিবডি নোজ অ্যাবাউট ইট, এভরিবডি। এটাকে ডিনাই করার কোনো সুযোগ নেই। বুদ্ধিজীবী হত্যাদের কারা করেছে? করেছে। এবং এই বুদ্ধিজীবী হত্যার পিছনে যে ইনফরমেশন গুলো জহির রায়হানের কাছে ছিল, সেই জহির রায়হানকে পর্যন্ত হত্যা করা হয়েছে না? জিয়াউর রহমানকে হত্যা করে নাই? করেছে। আপনি সর্বশেষ বিডিআর হত্যা, এই বিডিআর হত্যা কাণ্ড করলো ইন্ডিয়া, করলো। এই ইনফরমেশন গুলো তারা কারা জানতো? সমস্ত ডকুমেন্টেড ইনফরমেশন গুলো আমাদের একটা সাংবাদিক দম্পতির হাতে চলে আসছিল। কোথায়, কোন জায়গাতে কি হয়েছিল, সাগর রুনি সব জানতো। অ্যাজ এ রেজাল্ট সাগর রুনিকেও ফেলে দেওয়া হলো, সাগর রুনিকেও হত্যা করা হলো। তারা এখানেই থেমে থাকেনি। তাদের একটা প্রেসক্রিপশনে একটা দলের, রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে তারা হত্যা করে ফেললো। কারণ তারা মনে করে, ইন্ডিয়া মনে করে আওয়ামী লীগ এবং বিএনপি কে তারা কিনতে পারবে, আওয়ামী লীগ এবং বিএনপি কে তারা ম্যানিপুলেট করতে পারবে, আওয়ামী লীগ এবং বিএনপি কে তারা তাদের সেবাদাসে পরিণত করতে পারবে, আওয়ামী লীগ এবং বিএনপি কে ভারত মনে করে গোলামে পরিণত করতে পারবে। কিন্তু তারা এটা কখনোই মনে করে না যে জামাতকে তারা কন্ট্রোল করতে পারবে। দেয়ারফর তাদের জামাতকে ভ্যানিশ করতে হবে, নিঃশেষ করতে হবে। এর জন্য তারা ফাঁসি দিল। শুধু এখানেই কি শেষ? এখানে শেষ না। সর্বশেষ আমরা কি দেখলাম? হাদির মতো এমপি একটা ক্যান্ডিডেট, উদীয়মান টকবকে তরুণ, ও ক্যান্ডিডেট নির্বাচন করতে আসলো, তাকে সরিয়ে দেওয়া হলো। এবং তারা যে হত্যা করেছে, এইটা আমরা এই গত কয়েকদিন আগে তাদের দেশের সাবেক মুখ্যমন্ত্রী ভাষ্য এবং সে ক্লিয়ার তার বৈঠকে এটাকে কনফার্ম করলো মমতা ব্যানার্জি। করলো না? আপনি এই সমস্ত হত্যাকাণ্ডের এবং দিবালকের মতো, বিশেষ করে আপনি যদি হাদির হত্যাকাণ্ড দেখেন, যে আজও পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি।
সাগররণীর হত্যাকাণ্ড কত হলো? অনেকদিন, প্রায় এক যুগের মতো। 2010 এর ঘটনা, পারহ্যাপস 9 বা 10 এর কথা। কোনো তদন্ত রিপোর্ট হয়েছে? হয়নি। বিডিআর এর কোনো হয়েছে, কোনো তদন্ত হয়েছে, কোনো বিচার হয়েছে? বিচার নামে একটা কে গোজামিল করা হলো, ঠিক আছে, হয় নাই। অর্থাৎ আমরা কখনো মাথা তুলে ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসার জন্য কখনো আমরা সিদ্ধান্ত নিই। এর জন্য দরকার একটা আগে সিদ্ধান্ত। এবার আসি, আপনি দেখবেন কখন এই পুশিং গুলো হয়, কখন সীমান্ত হত্যাগুলি হয়। আপনি একটু আমার এই বক্তব্যটা দর্শকদেরকে বলবো, আপনারা একটু ইতিহাসের সাথে মিলিয়ে দেখবেন। পুশিং তখনই বাড়বে যখন বাংলাদেশ, বিশেষ করে চায়না, পাকিস্তান, টার্কি তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে যায়, অথবা তাদের সাথে বিজনেস নেগোসিয়েশন করতে যায়, তখনই পুশিং বাড়বে। আপনি দেখেন টার্কির ফরেন মিনিস্টার ইজ ভিজিটিং বাংলাদেশ নাও। হ্যাঁ, তারা টার্কির ফরেন মিনিস্টার বাংলাদেশে ভিজিট করতেছে এবং তাদের সাথে গভর্নমেন্টের সমঝোতা এবং চুক্তি স্বাক্ষর হচ্ছে। বিমানের চুক্তি স্বাক্ষর হচ্ছে, বিমানের যন্ত্রপাতি, কলাকৌশল এবং ড্রোনের প্রশিক্ষণ, ড্রোন তৈরি প্রশিক্ষণের চুক্তি স্বাক্ষর হচ্ছে। অন্যদিকে বর্তমান গভর্নমেন্ট তাদের গভর্নমেন্টে বগুড়াতে একটা আন্তর্জাতিক মানে বিমানবন্দর করতে চাচ্ছে এবং সেখানে একটা সামরিক ঘাঁটি করতে চাচ্ছে। ঠাকুরগাঁওতে সামরিক ঘাঁটি করতে চাচ্ছে, নীলফামারীতে বিমানবন্দর সামরিক ঘাঁটি করতে চাচ্ছে। তারপর হচ্ছে আরেকটা কোন জেলায় জানি, সম্ভবত বগুড়াতে মানে একটা বৃহৎ হসপিটাল করতে চাচ্ছে। এগুলো সব হচ্ছে দেখেন 7 সিস্টারের আশেপাশে, রাইট? এবং ইয়ের সাথে পাকিস্তানের সাথে সামরিক করেছে, সামরিক বিশেষ করে তাদের প্রশিক্ষণ ইত্যাদি এই বিষয়। অর্থাৎ তারা অন্যান্য দেশগুলোর সাথে, স্পেশালি চায়না, পাকিস্তান এবং টার্কির সাথে সম্পর্ক ডেভেলপ করতেছে। এখন তাদের মাথা খারাপ, এর জন্য একটা সস্তা ভেরি চিপ ইকুইপমেন্ট তাদের কাছে আছে, যাও ঠেলে কতগুলোকে বাংলাদেশে ঠেলে দাও। অর্থাৎ এটা পারপাসলি করা হচ্ছে যাতে একটা সীমান্তে উত্তেজনা বাড়ে এবং দেশের ভিতরে একটা উত্তেজনা বাড়ে। একটা দেশের ভিতরে আপনি ছোট্ট আরেকটা উদাহরণ আমি একটু দিয়ে নিই। সম্ভবত গাইবান্ধাতে একটা মূর্তি তৈরি করা হচ্ছে, যেই মূর্তিটা ইউনূস সরকারের আমলে 15ই সেপ্টেম্বর গত বছরের আমি যেটুকু দেখলাম। এখন এই মূর্তিটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এ নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা। অর্থাৎ একটা দেশ থেকে একটা ভায়োলেন্স, একটা ইনসাইটমেন্ট তৈরি করার, একটা ফেক একটা ইনসাইটমেন্ট তৈরি করতে চাচ্ছে। এগুলো পারপাসলি করা হচ্ছে, এগুলো পারপাসলি করা হচ্ছে। আপনি দেখেন পৃথিবীতে, আমি যেহেতু টুকটাক বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে, আর টুকটাক মানে দেশ বিদেশের হিস্ট্রি যেহেতু একটু ঘাটাঘাটি করার, এটা পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি স্বার্থান্বেষী, স্বার্থবাদী যদি দেশের থেকে থাকে ইসরায়েলের পরে, সেটা হচ্ছে ইন্ডিয়া। 2 ওয়ান ইজ ইন্ডিয়া, অ্যানাদার ওয়ান ইজ ইসরায়েল। ইসরায়েল হচ্ছে শুধু একটা দেশের সাথে, মানে যেভাবে করাইতে প্যালেস্টাইনকে তারা গ্রেড করতে চায়, হ্যাঁ তাদের একটা ঐতিহাসিক হিস্ট্রি আছে, সেটা অন্য কোনো সময় বলা যাবে। কিন্তু ভারত আমাদেরকে সেই 1947 থেকে তারা পারপাসলি একেবারে একটা মেটিকুলাস ডিজাইন করে তারা অগ্রসর হচ্ছে। তারা চায়, তারা কি থেমেছে? তারা দেখেন বহু স্বাধীন দেশগুলোকে গ্রাব করেছে না? 1947 সালে, 1948 সালে হায়দ্রাবাদের মতো স্বাধীন একটা দেশকে তারা বিলীন করে দিয়েছে। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর মানচিত্র থেকে হায়দ্রাবাদকে নাই করে দিয়েছে। 1961 সালে গোয়াকে হায়দ্রাবাদের বিশ্বের মানচিত্র থেকে নাই করে দিয়েছে। তারপরে হচ্ছে সিকিমকে 1975 সালে নাই করে দিয়েছে। এখন যদি তারা সুযোগ পায়, তারা বাংলাদেশকে নাই করে দিতে যাবে। This is their meticulous design. This is their ultimate goal. This is their purpose and plan. এখন এই স্বার্থান্বেষী দেশ যারা আমাদের বর্ডারের 3টা দেশকে চেকে বসছে, এখান থেকে আপনি বের হবেন কি করে? কি করবেন? করণীয় কি? করণীয় ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত দরকার সর্বপ্রথম। আমি আবার বলি, আপনার ইস্যুর মাধ্যমে যারা দেখছেন, এবং আমি আশা করি গভর্নমেন্টের কোনো নেতৃবৃন্দ যদি দেখেন, টেক ইট সিরিয়াসলি। তাদেরকে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে, আমি ভারতের সাথে আমার ডিলিংসটা কি হবে? ভারতের সাথে আমার ডিলিংসটা কি স্বামী স্ত্রীর মতো হবে? ভারতের সাথে আমার ডিলিংসটা কি দাদাগিরির মতো হবে? নাকি ভারতের সাথে আমার ডিলিংস হবে চোখে চোখ রেখে, মেরুদণ্ডকে সোজা করে আমি আমার ন্যায্য অধিকারটাকে বুঝে নিতে চাই। আমি আমার যোগ্যতা এবং আমার সার্বিক অবস্থার প্রেক্ষিতে আমার যেটা প্রাপ্য, আমি আমার সে প্রাপ্য বুঝে নিতে চাই। আমার সীমান্তে যদি অন্যায়ভাবে পুষিন হতে চাই, কোনো ফিলিংস হয়, মানে আমি আই উইল নট লিভ ইট, আমি এটাকে ছেড়ে দিব না। আই উইল টেক ইট সিরিয়াসলি এন্ড আই উইল হোল্ড দেম অ্যাকাউন্টেবল। আমি তাদেরকে অ্যাকাউন্টেবল করবো, আমি তাদেরকে ছেড়ে দিব না। আপনাকে আমি শেষ করে দিচ্ছি। সরকার একটা সিদ্ধান্ত দিতে পারে, সরকার একটা সিদ্ধান্তই বাংলাদেশ এবং ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশকে গড়ে তুলতে যথেষ্ট হবে। এবং আমি পরিশেষে একটা বিষয় বলতে চাই,
আমরা তো প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই প্রতিবেশীর সাথে আমার ন্যায্যতার ডিলিংস এর জন্য আমি মনে করি বাংলাদেশের ইয়াং উদীয়মান, বিশেষ করে যারা জেনজি এবং যারা ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ থেকে, হেজিমনি থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে চায়, তাদেরকে ভলেন্টারি অথবা বাধ্যতামূলক একটা সামরিক ট্রেনিং এর দরকার আমি মনে করি। আর সরকারকে আমি বলবো, যেই সরকার, আপনি ভারত অনেক বড় দেশ হতে পারে, তারা আমার উপরে দাদাগিরি ফলাতে আসতে পারে, কিন্তু আপনি তাদের দাদাগিরিতে সায় না দিয়ে বরং আপনি আপনার মেরুদণ্ডকে সোজা রেখে আপনার 18 কোটি মানুষের কথা চিন্তা করেন। 18 কোটি মানুষের ন্যায্যতা, দক্ষতা এবং তাদের কল্যাণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেন। আজকে যে সীমান্তে যে পুষিং হচ্ছে, আপনি ওয়াই নট ডেকে পাঠান ভারতীয় হাই কমিশনকে, তার কাছে ব্যাখ্যা চান, was the reason behind it. আপনি টেক দিস ম্যাটার টু দ্য ইউএন, আন্তর্জাতিক ফোরামে নেন, যেমনি ভাবে তিস্তার বিষয়টাকে আন্তর্জাতিক ফোরামে যাওয়া হয়েছে, তদ্রুপ আর কতকাল এই ধরনের হত্যা চলতে থাকবে? টেক দিস ম্যাটার সিরিয়াসলি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি যেটুকু যাওয়ার আসছি, কর্নেল হাসান, সরি আজিজ ভাই একটা মিনিট আছেন, আমি প্রথম বেশিগুলো মন্তব্য থেকে বলতে দ্বিতীয় বিষয়ে আসি যে বাংলাদেশের জ্বালানি তেলের পর বিদ্যুতের দাম বৃদ্ধি করবে, আবার হচ্ছে রেকর্ড পরিমাণে বিদ্যুতের দাম বৃদ্ধি করবে। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে কতটুকু জনগণের উপর প্রভাব পড়বে, যদিও প্রধানমন্ত্রী উপদেষ্টা করতেন কোনো ধরনের প্রভাব পড়বে না, খুব বেশি একটা প্রভাব পড়বে না, কতটুকু প্রভাব করতে পারে জনগণের উপর এই বাড়তি চাপ সৃষ্টি হওয়ার? উপদেষ্টা বলেছেন কে? জাহিদ, ডক্টর জাহিদ সাহেব। উনি তো ডাক্তার, বৈদ্য, হোমিওপ্যাথ, এলোপ্যাথ। উনি ইলেকট্রিসিটির কি বোঝেন? ইলেকট্রিসিটির কি বোঝেন? ইকোনমির কি বোঝেন? উনি তো, ওনার তো আগে ইউটিউব চালাইতেন, তেল মেরে উনি ওখানে বসে গেছেন তেল মারতে পারতেন। এই যে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো ডেভেলপ করেনি বলি, একটু আগে বলেছিলাম, যে সরকার চালাচ্ছেন তার নিজেরও তো বুঝতে হবে কোনটা কোন মাল, কোন ধরনের, তাকে কিভাবে উপদেষ্টা দিয়ে দেওয়া হবে, কি ক্রাইটেরিয়া, কি যোগ্যতা আছে তার। অখাদ্য কুখাদ্য নিয়ে যদি একটা সরকার, প্রতিবারই দেখেছি, প্রতিবার 56 বছর একমাত্র প্রেসিডেন্ট জিয়া ছাড়া সব অখাদ্য কুখাদ্যতে তাকে চারপাশে রেখে কখনো দেশ ভালোভাবে শাসন করা যায় না, সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে শোষণ করা যায়, জনগণকে দাস বানানো যায়, জনগণকে ভিক্ষুক বানানো যায়, ফকির বানানো যায়। এই সমস্ত অপদার্থ লোকদেরকে দিয়ে তো রাষ্ট্র চলবে না। আর জুলাই যোদ্ধারা রক্ত তো এই জন্য দেয়নি, এই সমস্ত অথর্বকে দিয়ে সরকার গঠনের জন্য দেওয়া হয় না। এটা বিএনপিকে বুঝতে হবে। বিএনপিতে বহুত দেশপ্রেমিক লোক আছে, বহুত ত্যাগী নেতা কর্মী আছে, যারা 16 বছর মাঠে সাফার করেছে। আমি নিজে 16 বছর মাঠে ছিলাম, আমি জানি তাদের একটাও ভালো জায়গায় নাই। এখন একটা একটা করে নাম ধরে বলতে গেলে তো সময় লাগবে, বাদ দিই। অফকোর্স এই ইলেকট্রিসিটি পাওয়ার, এটার উপর বেস করেই তো আমাদের জীবনযাত্রার সকল কিছু চালিত হয়। এফেক্ট করবে না মানে ইমিডিয়েটলি এটা এফেক্ট করবে কস্ট অফ লিভিং এর উপরে, জনগণের উপর কস্ট অফ লিভিং। জনগণের কি আয় বাড়ছে, বেতন বাড়ছে? বাড়ছে না। তাহলে জনগণ যে ফিক্স বেতনটা পায়, বা যে লো ইনকাম পিপল যারা আছে, তাদের তো ইনকাম ওই একই রয়ে গেছে। তো তারা এই ইউটিলিটি বিলস, আদার বিলস এবং এই ইলেকট্রিসিটি প্রোডাকশন বাড়ানোর জন্য অন্যান্য দ্রব্যের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, অ্যাজ সাচ দ্রব্যমূল্য বেড়ে যাবে। তো মানুষ তার ইনকামে এইগুলো পরিশোধ করতে গিয়ে, সব করতে গিয়ে তার সাফিসিয়েন্ট ফুড সে গ্রহণ করতে পারবে না। তার যে খাদ্যের দরকার, তার যে কাপড় চোপড় দরকার, তার যে মেডিসিন, হেলথ ট্রিটমেন্ট দরকার, এগুলোর জন্য তার আর পয়সা ব্যালেন্স থাকবে না হাতে। তাহলে এফেক্ট করছে না মানে টোটাল জিনিসটাই এফেক্ট করছে, টোটাল ইকোনমি এফেক্ট করবে। আর এই যে ভাবে যে আমি খরচ মেটাবো এই প্রাইস হাইক করে, এটা তো ডিজাস্টার ডেকে আনবে, এটা ডিজাস্টার ডেকে আনবে টোটাল ইকোনমি। এটা কে তাকে এইভাবে উপদেশ দিয়েছে? বরঞ্চ এখানে দরকার হলে আরো সাবসিডি দেখ, যাদের জীবনযাত্রার মান সহনীয়, মানে মানুষ কমফোর্টেবল থাকতে পারে। মানুষ যদি কমফোর্টেবল থাকতে না পারে তাহলে কিভাবে হবে? মানুষের পারচেজ ক্যাপাসিটি কমে যাচ্ছে, সে তার যা যা দরকার দৈনন্দিন জীবনযাত্রায় সে সেগুলো ম্যানেজ করতে পারছে। তারপর আপনার এই যে এগ্রিকালচারে, ট্রান্সপোর্টেশনে,
ফ্যাক্টরি প্রোডাকশনে সব জায়গায় এটা এফেক্ট করবে, সব জায়গায় এফেক্ট করবে, এবং এটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট পড়বে সর্বক্ষেত্রে। ইনফ্লেশন হবে, ইনফ্লেশনের পরও আরেকটা ইনফ্লেশন, আনসিন ইনফ্লেশন হয়ে যায়। তো এই টোটাল জিনিসগুলা এইভাবে এগুলার ইয়েটা বহন করবে কে? লোডটা কে বহন করবে? এই জনগণ, এই ট্যাক্স পেয়াররা, আমরা সাধারণ মানুষ এটা বহন করবে। চোর বাটপাররা তো করবে না। চোর বাটপাররা তো গ্যাসের দাম বাড়ালো সমস্যা নাই, ওরা তো আর একটু বেশি রেটে চুরি করবে, তখন বেশি রেটে লুট করবে, ব্যাংক খাবে, তারপর ডলার পাচার করবে, সবই তো করবে। কারণ তারা গুড গভর্নেন্সের জন্য ট্রাই করছে না, ফাইন্যান্সিয়াল ইকোনমি, ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে তারা ডিসঅর্ডার করে দিচ্ছে। তো কিভাবে হবে? তো মানুষের এই চাপগুলা, এই লোডগুলা সব তো জনগণের